লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে, কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদের খেলা শুরু না হলে লা লিগা কি আসলে ফেরে? রিয়াল মায়োরকার বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার আজকে শুরু হয়ে যাচ্ছে লা লিগার মিশনটা। আর রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন, যেহেতু তারা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিল, তাই মিড উইকে ফেলা হয়েছে তাদের লা লিগার প্রথম ফিক্সচারটা। আর এসপানিওলের বিপক্ষে এই রোববার রাতে আতলেতিকো মাদ্রিদ তাদের নতুন মিশনটা শুরু করছে। এবারের লা লিগাটা আপনাকে সম্ভবত রোনালদো মেসি যুগের পরে আরেকবার নতুন এক ঝাঁঝের সামনে ফেলছে। এই যে লামিন ইয়ামালের গায়ে নাম্বার 10 জার্সি দেখতে পাচ্ছেন, ও পাশে কিলিয়ান এমবাপে নিয়েছেন নাম্বার 10 জার্সি, এক পাশে ইয়ামাল, অন্য পাশে এমবাপে, এক পাশে শাবি অলonso, অন্য পাশে হানসি ফ্লিক, এবং সঙ্গে সম্ভবত দিয়েগো সিমিওনে আর ইউলিয়ান আলভারেজও থাকছেন। যদি রিয়াল বার্সা না পারে, সেক্ষেত্রে আতলেতিকো মাদ্রিদ সম্ভবত সমীকরণে আসবে। কিন্তু এই সিজনটা কেমন যাবে রিয়াল আর বার্সার আর আতলেতিকো মাদ্রিদের? কে শিরোপা জিতবে, কেন কেউ শিরোপা হারাবে, আর কে ফেভারিট? চলুন আমরা সেই হিসাব মেলাই, সেই সমীকরণ মেলাই, আর শুরুটা করা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে দিয়ে। যে বার্সেলোনা গতবার ফেভারিট ছিল না, কিন্তু হানসি ফ্লিক তার প্রথম মৌসুমে লা লিগা জিতে সবাইকে চমক দেখিয়েছিলেন। একটা বাজিমাত করেছিল বার্সেলোনা, এবং ওই সিজনে বার্সেলোনা যে মাত্রার ফুটবল খেলেছে, সেটা যেভাবে বিনোদন দিয়েছে, সেটা সম্ভবত অনেকেরই চোখে লেগে আছে। সবাই জানেন হানসি ফ্লিক কোন স্টাইলে ফুটবলটা খেলেন, এবং বার্সেলোনা যে ওই স্টাইলে ফুটবল খেলে সাকসেসফুল হতেও পারে, এটাও এখন প্রতিষ্ঠিত সত্য। কথা হচ্ছে এবার তার দলের শক্তি বাড়লো কিনা। টক্করটা যেহেতু রিয়াল মাদ্রিদের সঙ্গে, তাই রিয়াল মাদ্রিদকেও ছাপিয়ে যেতে হবে। শক্তি যেভাবে রিয়ালের বেড়েছে, সেভাবে কি বার্সেলোনার এই সিজনে শক্তিটা বাড়লো? এই ম্যাচের আগে আরও একবার বার্সেলোনা তাদের অর্থনৈতিক সংকট, প্লেয়ার রেজিস্ট্রেশন, এই সব কিছুই ঘুরে ফিরে আসছে। নতুন মৌসুম বটে, কিন্তু পুরনো সমস্যা বার্সেলোনার। মায়োরকার বিপক্ষে ম্যাচ শুরুর দিনে প্লেয়ার রেজিস্ট্রেশন করানো হবে কি হবে না, তাই নিয়ে যেমন সমস্যা আর সংকট। ম্যাচের আগের দিন যখন হানসি ফ্লিককে জিজ্ঞাসা করা হলো যে এই পরিস্থিতি নিয়ে আপনি আসলে কতটা খুশি, প্লেয়ার ট্রান্সফার নিয়ে আপনার সন্তুষ্টি কতখানি, তখন বার্সেলোনা কোচ জবাব দিচ্ছেন, এই পরিস্থিতি আমাকে খুশি করছে না, আমি ক্লাবকে বিশ্বাস করি, আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ ম্যাচ ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মৌসুমেও একই অবস্থা হয়েছিল, পরে অবশ্য সব ঠিকঠাক গেছে, আমাদের হাতে যা আছে তাই নিয়েই ভাবছি। তিনি বলছেন যে গতবার যেরকম দানি অলমোর রেজিস্ট্রেশন নিয়ে অনেক রকম ঝামেলা হয়েছিল, এবারও ঠিক একই রকম ঝামেলা বার্সেলোনাতে আছে, কিন্তু পরিণতি যেমন হয়েছিল ঠিক একই পরিণতি হলে তার কোনো সমস্যা নাই। অবশ্য তিনি লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে আরও দুধাপ এগিয়ে যেতে চাইবেন। সেই রিসোর্স কি বার্সেলোনার কাছে আছে? তারা দুটো প্লেয়ার এখনো পর্যন্ত সাইন করিয়েছে এই সিজনে, একজন মার্কাস রাশফোর্ড আর একজন হুয়ান গার্সিয়া, একজন গোলকিপার আর একজন ফরওয়ার্ড। এই দুজনকে নিয়েই আলাদা আলাদা গল্প আছে। রাশফোর্ডকে তারা দলে নিয়েছে থার্ড চয়েস হিসেবে। এর আগে তারা নিকো উইলিয়ামসকে টার্গেট করেছিল, যে নিকো উইলিয়ামস শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে আতলেটিক বিলবাওতে থেকে গেছেন, 10 বছরের নতুন চুক্তি করেছেন, এবং এরপরে বার্সেলোনা তাদের থার্ড চয়েস হিসেবে এই মার্কাস রাশফোর্ডকে ধারে দলে নিয়েছে। তিনি কোন পজিশনে খেলবেন সেটা একটা প্রশ্ন বটে, তবে হুয়ান গার্সিয়ার পজিশন নিয়ে কোনো রকম কোনো সংশয় নাই। পজিশন বলতে বোঝাতে চাইছি যে তিনি হয়তো বার্সেলোনার এই মৌসুমের নাম্বার 1 গোলকিপারও হয়ে যেতে পারেন। এসপানিওল থেকে তাকে আনা হয়েছে। গত মৌসুমে অনেকের চোখে তিনি ছিলেন লা লিগার সেরা গোলকিপার। বয়সে এখনও তরুণ, তবে লা লিগায় খেলার এক্সপিরিয়েন্সটা তার যেমন আছে, কিন্তু সে জায়গায় একটা রেজিস্ট্রেশনের সমীকরণ তাদের মেলাতে হবে। এই যে গোলকিপিং পজিশনে হুয়ান গার্সিয়া, মার্ক আন্দ্রে টের স্টেগান, ইনাকি পেনিয়া, ভয়েচেক শেজনি, 4 জন গোলকিপারের ভেতরে টের স্টেগানকে তারা রেজিস্টার করাচ্ছে না, এটা আপনি এতক্ষণে জেনে গেছেন। কিন্তু সেটা নিয়েও তো একটা নাটক হয়েছে, যেখানে দলের ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড থেকে সরিয়ে আনা হয়েছে। পরে 24 ঘন্টার ভেতরে সেই সমাধান খুঁজে পাওয়া গেছে, এবং হুয়ান গাম্পা ট্রফিতে আপনি দেখেছেন ক্যাপ্টেন হিসেবে টের স্টেগান এসে ভাষণ দিয়েছেন। এই সিজনে তারা সবকিছু জিততে চান। নতুন করে পুরনো নাটক আরও একবার বার্সেলোনা ফ্যানরা দেখে ফেলেছেন সিজন শুরুর আগেই। গোলবারের নিচে গার্সিয়া অথবা শেজনি, সম্ভবত ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই দুজনকে দেখতে যাচ্ছি। কিন্তু কথা বলতে হবে বার্সেলোনার ডিফেন্সটা নিয়ে। এই যে রাইট ব্যাকে জোস কোন্দে আর ফোর্ড,
আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে ফুল ব্যাক নিয়ে বার্সেলোনা আগের বার ভুগেছে। তার মানে এটা নয় যে কোন্দে আর অন্য পাশে থাকা বালদে গতবার খারাপ করছেন, বরং তারা গতবার প্রত্যাশা ছাপিয়ে গিয়েও ভালো করেছেন। কিন্তু তারা তো সব ম্যাচ খেলতে পারবেন না। তারা যখন কোনো গেম মিস করছেন, তাদের জায়গা যারা নিয়েছেন তারা ওইভাবে তাদেরকে টিমটাকে সার্ভ করতে পারেন নাই। অর্থাৎ জোস কোন্ডে যদি কোনো একটা ইনজুরির ভেতরে পড়ে যান, সেটা বার্সেলোনার জন্য বড় ঝামেলার কারণ হতে পারে। বার্সার বড় ঝামেলার কারণ হতে পারে ইনিগো মার্তিনেজের আল নাসেরে চলে যাওয়া। একটা সময় মনে করা হচ্ছিল তিনি হয়তো থেকে যাবেন, বার্সেলোনার ডিফেন্সে রোনাল্ড আরাউহো বরং চলে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আরাউহো থেকে গেছেন, চলে গেছেন ইনিগো মার্তিনেজ। কেন মার্তিনেজের চলে যাওয়াটা সমস্যা? তার তো বয়স হয়ে গেছে 34, তিনি সৌদি লিগে যেতেই পারেন। কিন্তু গত সিজনে হান্সি ফ্লিকের যে হাইলাইন ডিফেন্ডিং, তার নেতা ছিলেন এই ইনিগো মার্তিনেজ। হান্সি ফ্লিক বারবার প্রেস কনফারেন্সে বলেছেন তার দলের লিডার হিসেবে ডিফেন্স লাইনটাকে নেতৃত্ব দেওয়া তো একটা কাজ, যে কখন তারা ওপরে উঠবেন, কখন তারা নিচে নামবেন, এবং বার্সার পুরো কৌশলটাই বা পুরো খেলাটাই ওই হাইলাইন ডিফেন্ডিংয়ের ওপরে আবর্তিত হয়েছে, বার্সার অ্যাটাক থেকে শুরু করে সব কিছু। এই কারণে মার্তিনেজের চলে যাওয়ার পরে ওই জায়গাটা কে নেবেন পাকাপাকিভাবে, এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানেন না। নতুন কোনো ডিফেন্ডারও বার্সেলোনা এই মুহূর্তে সাইন করাচ্ছে না, আজ পর্যন্ত যা খবর। সেখানে কুবার্সির জায়গায় যদি আপনি পাকাপাকি ধরে নেন, তাহলে কি রোনাল্ড আরাউহো, যে আরাউহোকে বার্সেলোনার সমর্থকেরা মনে প্রাণে ভালোবাসেন, তাকে তো আগের সিজনে দেখা যায় নাই। ইনফ্যাক্ট ইনজুরির পরে রোনাল্ড আরাউহোকে সেই আগের ফর্মে আর ফিরেই পাওয়া দেখা যায় নাই। সেটা একটা দুশ্চিন্তার কারণ বার্সেলোনার জন্য হতে পারে। এবং কুবার্সি যেহেতু তরুণ, তার সঙ্গে যদি আপনি গার্সিয়াকে খেলিয়ে দেন, মানে রোনাল্ড আরাউহোকে না খেলিয়ে, সেটা আরেকটা সমস্যার কারণ। ক্রিস্টেনসেন ভালো ডিফেন্ডার, কিন্তু তারও বয়স হয়েছে এবং তিনি আসলে অত দ্রুত গতির ডিফেন্ডার নন। তার মানে সেন্টার ব্যাক পেয়ার মেলাতে গিয়ে হান্সি ফ্লিককে এই সিজনে নতুন একটা সমাধান খুঁজতে হতে পারে, এবং এটাই বার্সেলোনার সমস্যার কারণ। এবার আসি আমরা বার্সার মিডফিল্ডে স্বস্তি আছে। দুজন ফুটবলার ফিরেছেন, এক হচ্ছে কাসাদো আর একটা বার্নেল। আমি জানি না শেষ পর্যন্ত ওরিয়েল রোমিও থাকবেন কিনা বার্সেলোনায়। পেদ্রি, গাভি, ডিয়ং, গতবার পেদ্রি যে ফর্মে ছিলেন, ডিয়ং যে ফর্মে ছিলেন, এগুলোরই নতুন এক সংস্করণ বার্সেলোনা সমর্থকদের দেখতে হবে যদি তারা বার্সেলোনাকে আগের বারের যে পারফরমেন্স এবং সাফল্য সেখানে তারা দেখতে চান। গাভি গতবার সেই তুলনায় খুব বেশি আলো কাটতে পারেন নাই, সিজনে তার ইনজুরিও বড় একটা সমস্যার কারণ ছিল। গাভি যদি এই দলটায় যোগ হতে পারেন নিজেকে খুঁজে পেয়ে, তাহলে বার্সার মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী। মিডফিল্ড বলতে বোঝাতে চাইছি নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10ও হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওই রোলগুলো। আর নাম্বার 10-এর ব্যাপার যখন আসছে, তখন আপনার ওই জায়গায় আপনার আছে দানি ওলমো, আপনার কাছে আছে রাফিনিয়া। কথা হচ্ছে যে যেহেতু রাশফোর্ড এসছেন, সেই ক্ষেত্রে আমরা রাফিনিয়াকে নাম্বার 10 রোলে আরও নিয়মিত দেখব কিনা। আর লামিন ইয়ামাল, যিনি নাম্বার 19 থেকে নাম্বার 10-এ এসেছেন, বার্সেলোনাকে যদি গতবারের মতো লা লিগা জিততে হয়, চ্যাম্পিয়ন্স থেকে দুধাপ এগিয়ে যেতে হয়, অর্থাৎ সেমিফাইনাল পেরিয়ে সেমিফাইনাল জিতে ফাইনালও জিততে হয়, তাহলে লামিন ইয়ামালকে সেই যে মেসির 19 থেকে 10-এ যাওয়া যে মৌসুম, যেবার মেসি ট্রেবল জিতেছিলেন, ওই রকম কিছু একটা করে দেখাতে হবে। ইয়ামালের বয়স 18 হয়েছে, নতুন কন্ট্রাক্ট তিনি পেয়েছেন, এই বয়সে তিনি চাপ যে নিতে পারেন এটাও আমরা দেখেছি। কিন্তু এই যে বিরতিটা গেছে, এই সময় তার কিছু বাংলাদেশি কালচারে বকে যাওয়ার নিদর্শনও আপনি বোধহয় দেখেছেন। এসব কিছু পাশে সরিয়ে রেখে ইয়ামাল যদি তার মতো ফুটবলটা খেলতে পারেন, তাহলে তেমন কিছুর প্রত্যাশা বার্সেলোনার সমর্থকেরা দেখতেই পারেন। এই জায়গায় আসলে বার্সেলোনার কোনো প্রশ্ন করার সুযোগ নেই, বরং ডানি ওলমো কতগুলো ম্যাচ খেলতে পারবেন বাকিরা সবাই ফিট থাকলে, সেটা প্রশ্ন। ফরওয়ার্ড পজিশনে যদি আপনি আরও জান, অর্থাৎ স্ট্রাইকারে লেভানডস্কি আর তোরেস। লেভানডস্কি প্রথম কয়েকদিন থাকবেন না, তার একটা ইনজুরি আছে, ওই জায়গায় ফেরান তোরেস গতবার যা করেছেন তার উপরে ভরসা না রাখাটাই বরং অন্যায় হবে। আবার মার্কাস রাশফোর্ডকেও আপনি চাইলে ফলস 9 পজিশনে খেলিয়ে ট্রাই করাতে পারেন। অর্থাৎ স্কোয়াড ডেপথ আছে বার্সেলোনার, কিন্তু কিছু কিছু প্রশ্নের জবাব আমরা এখনো জানি না। হান্সি ফ্লিক কোন স্টাইলের ফুটবল খেলেন এটা এই দলের সবাই জানেন, সেটাই তাদেরকে রেপ্লিকেট করতে হবে। রিয়াল মাদ্রিদের মতো নয়, যারা নতুন কোচের আন্ডারে নতুন করে থিতু হওয়ার চেষ্টা করছে। বার্সেলোনার ফিক্সচারগুলো ইন্টারেস্টিং, প্রথম 3টা ম্যাচ তাদের আওয়ে। এই জায়গায় 3টা ম্যাচ আওয়ে কেন, এটা বার্সেলোনার সমর্থকেরা জানেন, যেহেতু নিউ ক্যাম্পে তারা
ফিরতে চায়, তাই প্রথম দিকে তারা আওয়ে ম্যাচ খেলে নিচ্ছে, এরপরে ভালেন্সিয়া, এরপরে হেতাফে। যে বার্সেলোনা গতবার লা লিগা জিতলো নিজেদের ঘরের মাঠের প্রপার সমর্থন ছাড়াই, যে বার্সেলোনার ঘরের মাঠ হয়ে গেল নিউ ক্যাম্প থেকে অনেকটুকু দূরে, যেখানে দর্শক ধারণ ক্ষমতাও কম, বার্সেলোনার সমর্থকেরা যেতেও খুব বেশি আগ্রহী নয়, তারপরও ওই জায়গায় তারা লা লিগা জিতলো। এবার যখন নিউ ক্যাম্পটা ফিরবে নতুন রূপে, তখন বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে বার্সেলোনা প্লেয়াররা দ্বিগুণ উৎসাহ পাবেন, দ্বিগুণ সমর্থন পাবেন। এরপরে বার্সার খেলার মান এবং বার্সার যেই স্টাইলে খেলে তাদের সমর্থনটা প্রয়োজন হয়, সেটা আরও উন্নতি বা উন্নীত হওয়া উচিত বলে বার্সা ফ্যানরা ভাবতে চাইবেন বা বিশ্বাস করতে চাইবেন। লা লিগায় আপনি যদি এল ক্লাসিকো ফিকচার না দেখিয়ে একটা প্রিভিউ করেন, সেটা অন্যায় হয়ে যাবে। বার্সার টার্গেট থাকবে এই যে 26 অক্টোবর রিয়াল ভার্সেস বার্সেলোনার ম্যাচ সান্তিয়াগো বার্নাবেউতে, সিজনের ফার্স্ট এল ক্লাসিকো, তার আগে নিজেদের কাজটুকু ঠিকঠাক করে লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা। আর এই ম্যাচটা যদি তখন বার্সা জিততে পারে, তখন বার্সা ধরতে পারে যে না, তারা আরও একবার সঠিক পথেই আছে। পরেরটা গিয়ে মে মাসে, যখন হয়তো টাইটেল ডিসাইডিং ফ্যাক্টরগুলো আরও প্রকটভাবে বা আরও উজ্জ্বলভাবে আমাদের সামনে ধরা দেবে। আমরা বার্সার ওই চ্যাপ্টার থেকে চলুন এবার একটু রিয়াল মাদ্রিদের দিকে যাই। তাদের সবচেয়ে বড় সাইনিংটা সম্ভবত শাবি আলোনসো। কার্লো আনচেলত্তির দ্বিতীয় অধ্যায় শেষে নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরে ক্লাব ওয়ার্ল্ড কাপেও তার পরীক্ষা হয়ে গেছে, যেখানে তিনি দলকে নিয়ে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন। কিন্তু ওই টুর্নামেন্টের ওপরে শাবি আলোনসোকে বিচার করাটা বোধহয় অন্যায় হবে, কারণ তিনি ততদিনে দলের সঙ্গে খুব বেশিক্ষণ সময় কাটাতে পারেন নাই। এইবার লা লিগায় বোঝা যাবে যে তিনি আসলে কতদূর কি করতে পারেন। তার ধ্যান ধারণা অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে গোটা রিয়াল মাদ্রিদ ছেড়েছে, এখন ফলটা বের করার পালা। প্রশ্নগুলো কোন জায়গায়? রিয়াল মাদ্রিদ কি পারবে বার্সেলোনার গতবারের ডমিনেশন ভেদ করে দিয়ে লা লিগা শিরোপাটা জিততে? গতবার রিয়াল মাদ্রিদ কিন্তু মাত্র 4 পয়েন্টে পিছিয়ে ছিল শেষ পর্যন্ত, এবং আপনি যদি মনে করে দেখেন, রিয়াল মাদ্রিদ মূলত অনেকগুলো গোল হজম করার কারণে পুরো সিজন জুড়ে ঢুকেছিল। এই সব সমস্যা নোটিস করে রিয়াল মাদ্রিদ আবার প্লেয়ারও সাইন করিয়েছে, যে কারণে রিয়াল মাদ্রিদ অনেকের চোখেই এইবারের লা লিগার ফেভারিট। আপনি তাদের সাইনিংগুলো দেখুন, তাদের বয়স দেখুন। ডিন হুইসেন বোর্নমাউথ থেকে এসেছেন, 20 বছর বয়স। আলভারো কারেরাস বেনফিকা থেকে এসেছেন, 22 বছর বয়স। লেফট ব্যাক ফ্রাঙ্কো মাস্তান্তুনো, ধরা হচ্ছে তাকে বড় সড়ো লেভেলের ট্যালেন্ট, বড় সড়ো লেভেলের পটেনশিয়াল তার আছে, তাকে আনা হয়েছে। 18 বছর বয়স ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি পরীক্ষিত, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি প্রিমিয়ার লিগ জিতেছেন। তাকে নতুন করে শিখিয়ে পড়িয়ে শাবি আলোনসোকে দিতে হবে না। কিন্তু সিস্টেমটা কি হবে? 3 ম্যান ব্যাকলাইন, 4 ম্যান ব্যাকলাইন? আমাদের কাছে মনে হয় ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে যা আমরা শিখেছি, তাতে 3 ম্যান ব্যাকলাইনই শাবি আলোনসোর ইনিশিয়াল ফরমেশন হওয়ার কথা। এখন আসেন, কেন রিয়াল মাদ্রিদকে লোকে ফেভারিট ধরছে? গোলকিপিং পজিশন নিয়ে খুব বেশি কথা বললাম না, তাদের রাইট ব্যাকের পজিশনটা আসা দরকার। গতবার যে রাইট ব্যাকে দানি কারভাহাল ইনজুর্ড হয়ে যাওয়ার পরে ওই জায়গায় আপনি লুকাস ভাস্কেসকে দেখেছেন, আপনি ওই জায়গায় ভালভার্দেকে দেখেছেন, এবং তারপরে রিয়াল মাদ্রিদের খেলাই আর ওঠেনি। ওই জায়গায় এখন দুজন ফুটবলার, কারভাহাল না আর্নল্ড, কে খেলবেন? এই সমাধান কোচকে মেলাতে হবে। অর্থাৎ রিসোর্স চলে এসছে। লেফট ব্যাক তাদের আরেকটা দুর্বলতার জায়গা, সেখানে কারেরাস চলে এসছেন, গার্সিয়া আর মেন্দি তো আগে থেকেই ছিলেন। এখন কথা হচ্ছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কি কখনো কখনো নাম্বার 6 রোলে দেখা হবে, নাকি তিনি উইং ব্যাকের ভূমিকায় থাকবেন? এটা দেখার বিষয়, কারণ ক্লাব ক্যাপ্টেন কারভাহালকে নিশ্চয়ই খুব বেশি অনিয়মিত শাবি আলোনসো করতে চাইবেন না। সেন্টার ব্যাকে হুইসেন আসার পরে আপনি ধরতে পারেন যে হুইসেনকে দিয়ে খেলা বিল্ড আপ করানো হবে, এইটা একদম অবধারিতভাবে ধরে রাখা যায়। তিনি স্প্যানিশ ন্যাশনাল টিমেও এরই মধ্যে থিতু হয়ে গেছেন, এবং সঙ্গে অবশ্যই আলাবাও আছেন, রুডিগার, মিলিতাও, তারা তো আছেন। এই জায়গায় আসলে প্রশ্ন তোলার আর কোনো জায়গা নেই, মানে কাগজে কলমের হিসাব যদি আপনি করেন। এবার আসেন মিডফিল্ডে, যেটা তাদেরকে সবচেয়ে বেশি ভুগিয়েছে আগের সিজনে, ওই যে নাম্বার 6 টোনি ক্রুস না থাকার পরে। টোনি ক্রুসের রিপ্লেসমেন্ট তো আপনি রাতারাতি পাবেন না, কাউকে না কাউকে দিয়ে সেটা করতে হবে। সেখানে কি আর্দা গুলারকে আমরা দেখবো, যাকে আমরা দেখেছি অ্যাটাকিং মিডফিল্ডের ওই জায়গাটাতে ক্লাব ওয়ার্ল্ড কাপে? দেখে তো মনে হচ্ছে তিনি বল ডিস্ট্রিবিউশনটা করছেন। শাবি আলোনসো কি সেই কাজটা করতে চাইবেন? সেই প্রশ্নের জবাব আমরা এখনো জানি না। আপনি পাচ্ছেন কামাভিঙ্গাকে, শুয়েমেনিকে, ভালভার্দেকে, সেবায়োসকে। এইটা হয়তো খুব বেশি কনভিন্স করবে না রিয়াল ফ্যানদের। শুয়েমেনিকে আপনি ধরতে পারেন যে মোরাফার ডেস্ট্রয়ার, যত না তিনি বিল্ড আপ করছেন সেই তুলনায়। এখানে আরেকটা সমস্যা আছে অ্যাটাকিং মিডফিল্ডের। এখানে যেমন জুড বেলিংহ্যামকে আপনি দেখতে পাচ্ছেন, বেলিংহ্যামকে রিয়াল মাদ্রিদ প্রথম 2 মাসের মতো পাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে অক্টোবরের এল ক্লাসিকোর আগে তাকে হয়তো পাওয়া যাবে। বেলিংহ্যাম না থাকা অবস্থায় শাবি আলোনসো কী করেন? এই 2 মাসের ভেতরে 5টা ম্যাচে বা আরও বেশি, 7টা মতো ম্যাচ বোধহয় হবে, ইন্টারন্যাশনাল ব্রেক মাঝখানে ফেলেও। এই সময়ের ভেতর যদি
লা লিগায় ভালো করতে না পারে রিয়াল মাদ্রিদ, তাহলে তাতেই আপনি লা লিগার টাইটেল রেস থেকে অনেকটুকু পেছনে চলে যেতে পারেন। অর্থাৎ দুভাবে শাবি আলোনসোকে ভাবতে হচ্ছে, একটা হচ্ছে বেলিংহ্যাম ছাড়া প্রথম 2 মাস কীভাবে কাটানো যায় সেটা, এবং এর পরের পরিকল্পনা তো পরে। তো মিডফিল্ডটাকে শেষ করি। মিডফিল্ডে বেলিংহ্যাম, গুলের, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ, মাস্তান্তুনো, যদিও রদ্রিগো থাকবেন কিনা আমরা জানি না। মাস্তান্তুনো কেবল এসছেন, তার ভূমিকা ফার্স্ট সিজনে কী হবে এইটাও আমাদের কাছে অজানা। এখন ফরওয়ার্ড পজিশনে আছেন এমবাপে, ভিনিসিয়াস, এনরিক, গার্সিয়া। নতুন একটা স্ট্রাইকার তারা পেয়ে গেছে, তাই না? গার্সিয়া ক্লাব ওয়ার্ল্ড কাপে তিনি সেটা দেখিয়েছেন। এনরিককে আবার নাম্বার 9 দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে তার উপরে ভরসা আছে। ভিনিসিয়াস আর এমবাপেকে নিয়ে কথা বলা দরকার। গতবারের লা লিগার টপ স্কোরার কিলিয়ান এমবাপে আবারও গোল করবেন ফিট থাকলে, এটুকু আপনি জানেন। কিন্তু ভিনিসিয়াস আর এমবাপেকে ডিফাইন করতে পারতে হবে শাবি আলোনসোকে। এই শাবি আলোনসো ক্লাব ওয়ার্ল্ড কাপ চলার সময় বলেছেন যে তার দলের সবাইকে প্রেস করতে হবে, কিন্তু এমবাপে আর ভিনিসিয়াস তো প্রেস করেন না, করতে চান না, সে কারণে দলটার ব্যালেন্স থাকে না। এই ব্যালেন্স না থাকার খেসারত রিয়াল মাদ্রিদ গত সিজনে বারবার দিয়েছে, ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিপক্ষে ওই ম্যাচেও দিয়েছে। এখন শাবি আলোনসোকে এই প্লেয়ারদের ট্রাস্টটা গেইন করতে হবে। তিনি যে সিস্টেমটা ফলো করতে চান, যে প্রেস আর কাউন্টার প্রেস, সেটা এই ফরওয়ার্ডদেরকে ছাড়া করা অসম্ভব এই আধুনিক কালে। একজনকে হয়তো ছাড় দেওয়া যায়, কিন্তু দুজনকে ছাড় দেওয়ার কোনো উপায় নাই। এখন কে এই কম্প্রোমাইজ করবেন, ভিনিসিয়াস না এমবাপে? তাদের ভেতরে আবার এক জটিলতাকে আমরা দেখব, মানে দুজনের ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। এই সমাধান মেলানো সহজ হবে না শাবি আলোনসোর জন্য। এই জায়গায় একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন রিয়াল মাদ্রিদের সিজন শুরুর আগে আছে। তারপরও বলছি, তারা ফেভারিট তাদের রিসোর্সেসের কারণে। রিয়ালের যে ফিক্সচার প্রথম 5টা, সেখানে ওসাসুনা, ওভিয়েদো, মায়োরকা, সোসিয়েদাদ, এসপানিওল, খুব কঠিন কিছু নয়। রিয়াল মাদ্রিদের এই ম্যাচগুলো উতরে যেতে পারা উচিত এবং পারার কথা। কিন্তু শাবি আলোনসো নতুন কোচ, তার থিতু হতে সময় লাগতে পারে। আমরা এবার চলে যাই আতলেতিকো মাদ্রিদে, মানে 3 নাম্বার, তাই না? প্রেডিকশন অনুযায়ী বেশিরভাগ লোকেরই যদি রিয়াল আর বার্সা খারাপ করে তাহলে বোধহয় আতলেতিকো ভালো করবে, কিন্তু সেটাও তো গতবার ভুল প্রমাণিত হয়েছে। রিয়াল বার্সা যথেষ্ট সুযোগ দিয়েছিল আতলেতিকোকে। আতলেতিকো সিজনের প্রায় 8 মাস পর্যন্ত খুব ভালো ফর্মে ছিল, শেষের 2 মাস পুরোপুরি তারা কেচে গিয়েছে এবং আতলেতিকো মাদ্রিদ শেষ পর্যন্ত তৃতীয় হয়ে শেষ করেছে। আরও একটা সিজন দিয়েগো সিমিওনে আরও একবার ভুরি ভুরি টাকা খরচ করেছেন ট্রান্সফারে। আলেক্স বায়ানা চমৎকার ফুটবলার, লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট, তাকে আনা হয়েছে। ডেভিড হাঞ্চকো এক্সপেরিয়েন্স ডিফেন্ডার, তাকে আনা হয়েছে। জনি কার্দোজো গতবারের লা লিগার তরুণ ফুটবলারদের ভেতরে অন্যতম সেরা। জিয়াকোমো রাসপাদোরি, নাপোলি থেকে রাসপাদোরি এসেছেন, আতালান্তা থেকে এসেছেন রুগেরি, দুজন ইতালিয়ান নিয়েছেন দিয়েগো সিমিওনে। দেখার বিষয় যে এই দুজনকে দিয়ে তার পরিকল্পনা কি। ফরওয়ার্ড পজিশনে এক গাদা অপশনস আছে। থিয়াগো আলমাদা এসেছেন, আর্জেন্টাইন ফুটবলার, ওয়ার্ল্ড কাপ উইনার, তাকে দিয়ে তিনি কি করতে চান। শর্লট, আলভারেজ, গ্রেজমানরা তো আছেনই, তার সঙ্গে যখন রাসপাদোরিরা অ্যাড হচ্ছেন, আলমাদারা অ্যাড হচ্ছেন, তখন প্লেন্টি অফ অপশনস। তাদেরকে কি করে তিনি একটা ছকে বাঁধবেন এবং আতলেতিকো আসলে কোন স্টাইলে ফুটবল খেলবে, ওই একই স্টাইলে ফুটবল তো তাদের কাজে দিচ্ছে না। গত কয়েক মৌসুমে রিয়াল বার্সা অনেক সুযোগ দিয়েছে, আতলেতিকো তার কিছুই কাজে লাগাতে পারে নাই। প্রশ্নবোধক চিহ্নের কথা যদি আপনি চিন্তা করেন, প্রশ্ন যদি বলেন, তাহলে আতলেতিকোর সামনেই সবচেয়ে বেশি প্রশ্ন। এতগুলো সাইনিংয়ের পরে যদি আতলেতিকো এবারও ফেইল মেরে যায়, তাহলে বোধহয় সিমিওনের কপালেও খুব যে সুখ নাই, এটুকু নিশ্চিত করে বলেও দেওয়া যায়। আতলেতিকো চ্যাম্পিয়ন হবে কি হবে না সে প্রসঙ্গ তো পরে। রিয়াল নাকি বার্সা, এই প্রেডিকশনটা জানতে চাই। দর্শক, আপনার কাছে লা লিগার এই সিজনে দ্য ফুটবল শোতে প্রেডিকশনে হয়তো আপনি দেখেছেন আমি, নাভিল খান, শরীফুল হক সবাই রিয়ালের পক্ষে প্রেডিকশন দিয়েছেন। গতবারও দিয়েছিলাম আমরা, বার্সেলোনা হয়েছিল চ্যাম্পিয়ন, কিন্তু তথ্য আর উপাত্ত বলছে শক্তি বাড়িয়েছে সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদ। বার্সার যে ঝামেলা ছিল সেগুলোও রয়ে গেছে। এই সব কিছুর ভিত্তিতে বলা প্রেডিকশনটা আপনি কি ভাবছেন সেটা জানতে চাই আপনার কাছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.